আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে সেনা সমাবেশ ঘটিয়েছেন। রাত 1টা পর্যন্ত ঢাকা 7 জন জেনারেল, ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডার গুলো আছে, তারা সেরা প্রধানের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে 10 মিনিট এনটিএম, 10 মিনিট এনটিএম যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। এর মাঝখানে সজীব ওয়াজেদ জয় তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে। জনাব তাজুল খুবই সঠিক কথা বলেছেন, অহেতুক তার বিরুদ্ধে আমরা অনেকে যতটা খেপছি, এটা ঠিক না। ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। রণদীপ জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটার নিন্দা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ভারত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে চিফ প্রসিকিউটরের ইউ টার্ন কেন? তদন্ত প্রতিবেদনেই বা ইউ টার্ন কেন? যে বিচার কার্য চলছে শেখ হাসিনার সরকারের বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ডের, সেই বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন, যেটা আজকে সব পত্রিকায় হেডিং হয়েছে। সেই মন্তব্যটাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন, জুলাই আগস্ট যে অভ্যুত্থান, গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ শেখ হাসিনা গণহত্যার মতো কোনো অপরাধ করেননি। কেন তিনি বললেন? তিনি বললেন যে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না, এটা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। জুলাই আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যার মধ্যে গণহত্যা ব্যাপারটা নেই। রয়েছে সেখানে তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার, অর্থাৎ তিনি লিড দিয়েছেন, এই কর্মকাণ্ড যেটা হয়েছে সেটা লিড দিয়েছেন। সেই হিসেবেই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদন উল্লেখ করেছে। তাজুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। তবে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি বলে তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই, এখানে গণহত্যা ঘটেনি। আন্তর্জাতিকভাবে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের যেসব অপরাধ সেই সময় হয়েছে সেগুলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি মাস কিলিং বা ম্যাসাকার হয়েছে, কিন্তু জেনোসাইড হয়নি। এখানেই মূল আলোচনা, যে গণহত্যা বলা হচ্ছিল এবং 71-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটার সঙ্গে তুলনাও করা হচ্ছিল। তুলনা করে এক ধরনের 71 বিদ্বেষ অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হলো সেখানে আমরা জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে দেখলাম। জাতীয় সঙ্গীত গাওয়া অবস্থায় একটা বড় সংখ্যক লেবাসধারী তরুণ তারা জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এই ফতোয়া দিল। এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হলো জাতীয় সঙ্গীতের অবমাননার বিরুদ্ধে, এবং সেখানে রাজাকার নাম ধরে স্লোগান দেয়া হলো। সেই স্লোগানে এনসিপি সহ সবাই বিব্রত হলো। এই ঘটনাগুলো এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে 71-এ যে গণহত্যা হয়েছে তার চাইতেও বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা। এখন চিফ প্রসিকিউটর বলছেন যে এখানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। আদতে সত্য কোনটা? তিনি দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বলেছেন, সবে তো আইন সংশোধন হলো মাত্র গতকালকে, এখনও আমাদের হাতে আসেনি। এরপরে যদি সংশোধিত আইন আসে, তখন যদি মনে হয় যে এটার আবার পুনঃতদন্ত যাওয়া উচিত, তাহলে আমরা দলের বিরুদ্ধে আবার তদন্তের ব্যবস্থা করব। এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপডেট। দর্শক,
এখন কি হবে? এতদিন যারা গণহত্যার কথা বলছিলেন যে শেখ হাসিনা গণহত্যা করেছে, ৭১-এ পাকিস্তানি বাহিনী যেমন গণহত্যা করেছে, ২৪-এ এসে শেখ হাসিনাও গণহত্যা করেছে, সেই আদালতেরই চিফ প্রসিকিউটর সরাসরি বলে দিলেন এবং তদন্ত প্রতিবেদনে সেটা উঠেও এসেছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গণহত্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় এই ঘটনাটা পড়ে না, অর্থাৎ গণহত্যা ঘটেনি, শেখ হাসিনা গণহত্যার কাজ করেননি। ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে। তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে ভারত এই বিষয়ে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাবে, ভারত কি আওয়ামী লীগের পাশে এর পরেও দাঁড়াবে, যদি প্রতিক্রিয়া জানায় তার ভাষাটি কেমন হবে। এবং যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা আর কোনো রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশি অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশন হিসেবে কাজ করছেন তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেক্ষেত্রে ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমরা দেখলাম যে ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া যা লিখছে, India on Tuesday expressed serious concern over the political developments in Bangladesh following the official disbanding of Awami League led by deposed Prime Minister Sheikh Hasina. অর্থাৎ তারা খুবই গুরুত্বের সঙ্গে উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়মিত প্রেস ব্রিফিং হয়, সেখানে মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের বিষয়টি তারা কিভাবে নিচ্ছে। রণধীর জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরো একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। এই হচ্ছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্বেগ জানানোর মধ্য দিয়ে, এই উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে ভারত নতুন করে কোন বার্তা দিল? এটা স্পষ্ট, আমি বরাবরই যেটা বলে আসছি যে ভারত যতদূর করা যায় আওয়ামী লীগের জন্য ততটা করবে, সহজে হাল ছাড়বে না। এবং এই যে প্রতিক্রিয়া, সেটি প্রমাণ করলো। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তীর্থের কাকের মতো বসে আছে ভারতের দিকে, চাতক পাখির মতো বসে আছে যে ভারত কি করে। ভারত অনেক কিছুই করবে, সেই বার্তাটাই দেওয়া হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এবং অন্যদিকে সরকারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যে কোনো কাজের প্রতি তাদের ন্যূনতম কোনো সমর্থন নেই, সেটি আরো একবার প্রমাণ করে দিল। তারা নির্বাচনের দাবি করেছে, গণতান্ত্রিক কোনো সরকার বা নির্বাচনের মাধ্যমে কোনো গঠিত সরকার ছাড়া তারা অন্য কারোর সাথে কোনো কাজ করবে না। এই কথাটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা আছেন তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এমনকি বিরোধী দলের অনেকেও তারা একই মত ব্যক্ত করছেন। অনেকে বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ভারতের দৃষ্টি আপাতত সেদিকে নিবদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য আসলে আর তারা কিছু করবে না, শেখ হাসিনা ভারতের জন্য গলা কাটা হয়ে আছে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং যেখানে ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু এখনো পর্যন্ত বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে যে আন্দোলনের সৃষ্টি হলো, সেইখানে আমরা দেখেছি অনবরতভাবে ভারত বিরোধী স্লোগান, বিদ্বেষমূলক স্লোগান। এবং এই বিষয়টিও যে তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেটিও নানান মাধ্যমে উঠে এসেছে। অনেক জায়গায় রিপোর্টিং হয়েছে, ভারতের গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টিং এসেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলনটি গড়ে উঠেছে সেটি মৌলবাদী শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে।
সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদের চরম আস্ফালনের ঘটনা হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে ভারত কেন এখনো পর্যন্ত এক চোখা নীতিতে আছে, কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তারা তাদের সব ধরনের সমর্থন নিয়ে বসে আছে।